আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চলনে বলনে দুর্দান্ত স্মার্ট, কথা বলেন গুছিয়ে, অসাধারণ বাচনভঙ্গি, যেটা বলা দরকার সেটাও বলেন, আবার নিজের দায়িত্বের বাইরে গিয়ে কথা বলায় অনেকে তাকেই তকমা দেন বাকপটু। তার আরেকটি পরিচয় আছে, তিনি দেশের বাঘা পরিবেশ আইনবিদ। যখন তার হাতে প্রশাসনিক ক্ষমতা ছিল না, তখনই আইনি লড়াই করে অনেক পরিবেশ ধ্বংসকারীকে তিনি ঘোল খাইয়েছেন। কিন্তু পরিবেশ, জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা হিসাবে তার কাজে কোনো ঝলক নেই, বরং লাল গালিচায় নদীতে নেমে তিনি সমালোচনার পাত্রী হয়েছেন। আর সব শেষ, সিলেটে পাথর খেকোদের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণমূলক বক্তব্য দিয়ে সোশ্যাল ব্লেডে হয়েছেন তুমুল ভাইরাল। রিজওয়ানা হাসানের কাজের সদর ও অন্দরমহল নিয়েই আমাদের আজকের ভিডিও, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এবার চলুন একটু জেনে আসি সৈয়দা রিজওয়ানা হাসানের অতীত এবং বর্তমান কর্মকাণ্ডের সদর ও অন্দরমহলে কি ঘটেছিল। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি ঢাকার উপকণ্ঠে মধুমতি মডেল টাউন আবাসন প্রকল্পের কথা। সেখানে বিশাল জলাশয় এবং কৃষিজমি ভরাট করে এই আবাসন প্রকল্পটি গড়ে উঠেছে। এই প্রকল্পটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ, এমন আখ্যা দিয়েই এই প্রকল্পের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, আর এই সংগঠনের প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। বেশ লম্বা সময় আইনি লড়াই শেষে আদালত রায় দিয়েছিল যে এই প্রকল্পটি সম্পূর্ণ অবৈধ। শুধু অবৈধ বলেই ক্ষান্ত হয়নি আদালত নির্দেশ দিয়েছিল এই প্রকল্প এলাকার পুরো মাটি খনন করে সরিয়ে নিয়ে পুরনো রূপে এই প্রকল্প এলাকাকে ফেরত দিতে হবে। কিন্তু কার্যত আমরা কি দেখতে পেয়েছি? আদালতের এই নির্দেশ উপেক্ষা করে এখনো বিশাল এলাকা জুড়ে নতুন করে ভরাট হচ্ছে, তৈরি হচ্ছে বড় বড় ইমারত। আদালতের রায় তামিল করতে না ব্যবস্থা নিয়েছে মধুমতি মডেল টাউন কর্তৃপক্ষ, না ব্যবস্থা নিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। এখন তো ঠিক ক্ষমতার কেন্দ্রে বিন্দে সৈয়দা রিজওয়ানা হাসান। তার কি করা উচিত ছিল তাহলে? যিনি এত কষ্ট করে, এত শ্রম দিয়ে দিনের পর দিন আইনি লড়াই করে জিতেছেন, এই প্রকল্প অবৈধ ঘোষণা হয়েছে, তাহলে এখন ক্ষমতার কেন্দ্রে থেকে তিনি কেন চুপ? নাকি ভেতরে ভেতরে তার স্বামীকে নিয়ে যে কথাবার্তা চালু রয়েছে সেটার কিছুটা সত্যতা রয়েছে? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। এতে গেল মধুমতি মডেল টাউনের কথা। আপনাদের ভুলে যাবার কথা নয়, নাকে তেল দিয়ে ঘুমানোর দৃশ্য সম্বলিত একটি আবাসন কোম্পানির বিজ্ঞাপন তুমুল সাড়া পেলেছিল। সেই আবাসন কোম্পানির নাম আশিয়ান সিটি। ঢাকার বিমানবন্দর সংলগ্ন বিশাল এলাকা নিয়ে এই আবাসন কোম্পানিটি গড়ে উঠেছে। এই আবাসন কোম্পানিও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে আইনি লড়াই শুরু করেছিল বেলা। এই আইনি লড়াইয়ের ক্ষেত্রেও কিন্তু তারা বিজয়ী হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে 2024 সালের শেষের দিকে, আদালতের মাধ্যমেই আবার এই প্রকল্পের কর্মকাণ্ড চালাতে কোনো বাধা নেই মর্মে একটি আদেশ পান আশিয়ান সিটি কর্তৃপক্ষ। তো তাহলে কি হলো? এ ব্যাপারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আর কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বেলা। তাহলে এই যে ধরা ছাড়া, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে সেটিও কিন্তু একটি জানবার বিষয়। পরিবেশ রক্ষায় আপনারা জানেন যে সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে উচ্চ কণ্ঠ, আর এই পরিবেশ নিয়ে কাজ করার কারণে তিনি অনেক আন্তর্জাতিক
পুরস্কারেও ভূষিত হয়েছেন। আসলে কতটুকু পরিবেশ রক্ষা করতে পারছেন তিনি বাংলাদেশের? তার কথায় কাজে কতটুকু মিল রয়েছে? আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের পরিবেশ ধ্বংসের পেছনের একটি বড় উপাদান হচ্ছে পলিথিন। এই পলিথিন উৎপাদন বন্ধে রিজওয়ানা হাসানের অনেক কর্মসূচি আমরা দেখেছি। বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, টকশোতে তিনি গলা ফাটিয়ে কথা বলেছেন, কিন্তু এখন তিনি বন পরিবেশ উপদেষ্টা, ঠিক এই মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি। তার হাতে অগাধ ক্ষমতা, কিন্তু তিনি কি এই গত 1 বছরে 1 কেজি পলিথিন উৎপাদন বন্ধ করতে সক্ষম হয়েছেন? একটি অবৈধ পলিথিন কারখানাও কি বন্ধ হয়েছে? বাজারে গেলে কি আমরা দেখতে পাই যে পলিথিনে দিচ্ছে না কিংবা চটের ব্যাগে দিচ্ছে এমন দৃশ্য? দেখতে পাই না। প্রত্যেকটি দোকানে পলিথিন ব্যবহার হচ্ছে। তাহলে তার কর্মকাণ্ডের সদরে অন্দরে কি চলছে? এটিও এখন একটি বড় প্রশ্ন। আপনারা জানেন যে কারখানার বর্জ্য এবং কেমিক্যাল মিশ্রিত পানি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই কারখানার কেমিক্যাল মিশ্রিত পানিতে বাংলাদেশের অনেক নদ নদী দূষিত হয়ে যাচ্ছে। এ ব্যাপারেও সৈয়দা রিজওয়ানা হাসান উচ্চকণ্ঠ। এই উপদেষ্টা হওয়ার পরেও তিনি মানিকগঞ্জে একটি কারখানা ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। কই, কাজের কাজ কিছুই হয়নি। জেলাও সেই কদু। তার এসব কর্মকাণ্ড দেখে অনেকেই আসলে বলছেন বাইরে তার দেশপ্রেমের কোনো সীমা নেই, কিন্তু ভেতরে ভেতরে আসলে তিনি খুব বেশি কাজে কর্মে সফল নয়। আর দেশপ্রেমের চেয়ে তিনি আসলে নিজেকে পরিপাটি করে গুছিয়ে চলতেই বেশি পছন্দ করেন। আর এ কারণেই সম্প্রতি চট্টগ্রাম সার্কিট হাউসে তার ফেলে আসা একটি ফেস ওয়াশ উদ্ধারের ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের মধ্যে তোলপাড় চলেছে। তার অগ্নিমূর্তির কারণে সেই একটি ফেস ওয়াশ উদ্ধার করে বিমানযোগে ঢাকায় পাঠানোর ঘটনা স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে একটি নজির হয়ে রয়েছে। প্রিয় দর্শক, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, কাজে দেখতে চাই দেশপ্রেমের প্রমাণ। দেশপ্রেম জাগ্রত হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।